ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গ্যালারি অফ আর্ট আয়োজিত চিত্র প্রদর্শনীর ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আজকের প্রদর্শনীর কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই। কয়েক চিত্রে ঠাঁই পেয়েছে বাংলাদেশের দারিদ্র্য রিকশাওয়ালার জীবন, পাট শিল্পের ঐতিহ্যসহ ৭১-এর মুক্তিযুদ্ধের কিছু উল্লেখযোগ্য ঘটনা। সবচেয়ে বেশি প্রশংসিত চিত্রকর্মের নাম দ্য আননোন, যে ছবিতে আরশান অজানাকে এঁকেছিল, যা ও কখনো দেখেনি, শোনেনি। নিজের ভেতরে যে অন্ধকার সত্তাকে বোঝেনি কখনো, সেই ধরাছোঁয়ার বাইরের কাল্পনিক অস্তিত্বের চিত্রক রূপখানি বিজ্ঞজনেদের ঢের সমাদর কুড়িয়ে নিল। জনাকয়েক সাংবাদিকসহ পরিচিত অপরিচিত ব্যক্তিদের পদাচারণে মুখর হয়ে উঠেছিল সন্ধ্যাটা। আরশান কথা বলছিল খুব কম, কোণঠাসা হয়ে বসেছিল একটি টুলে। গম্ভীর গলায় সাংবাদিক ও উৎসুক দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিল। তার মাথায় চুলগুলো উস্কো খুস্কো, শার্টের 3টি বোতাম খোলা, চোখে ক্লান্তির রেশ। তবুও তাকে নিষ্প্রভ ও ম্লান দেখাচ্ছে না। উপস্থিত দর্শনার্থীদের চিত্রকর্মের পাশাপাশি চিত্রশিল্পীকেও মুগ্ধ নয়নে পরিলক্ষণ করছিল। এন্ড্রিয়ানা এলো শেষ মুহূর্তে, কোনো ভূমিকা ছাড়াই তীরের মতো ছুঁড়ে দিল প্রশ্নটা, ডিড ইউ কুইট ইউর জব টুডে? হল ভর্তি অপরিচিত মানুষদের সামনে হঠাৎ ছুটে আসা ব্যক্তিগত প্রশ্নটি আরশানকে অপ্রতিভ করে তুলল। উইল টক লেটার, পাশ কাটানোর প্রত্যুত্তরে করল সে। অধৈর্য এন্ড্রিয়ানা হার মানল না। আরশানের হাত ধরে টানতে টানতে নিয়ে এলো কিঞ্চিত নিরালয়ে। উত্তেজিত কণ্ঠে বলল, আনসার মি রাইট নাও। আরশান একটু অপ্রস্তুতভাবে বলল, আই অ্যাম লিভিং ভার্জিনিয়া। এন্ড্রিয়ানা নীল চোখে থেকে ঠিকরে বেরোলো বিস্ময়। হোয়াট, ইউ আর লিভিং ভার্জিনিয়া? ইয়াপ, মুভিং টু স্যান ডিয়েগো। ও বয়, ইউ আর মেল্টিং মাই ব্রেন। হোয়াই আর ইউ ডুইং দিস শিট? আরশান জানে তার শুষ্ক কাষ্ঠ নির্জন পৃথিবীর কতিপয় শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এই মেয়েটি অন্যতম। কিন্তু আজ জীবনের এমন এক স্টেশন এসে দাঁড়িয়ে আছে যেখানে বন্ধুর উপদেশ বা সান্ত্বনার বাণীটুকুও নিছক বিষাদের ছোবল বই আর অন্য কিছু নয়। এন্ড্রিয়ানার চোখে করুণা গিজগিজ করছে। এই করুণা সহ্য হচ্ছে না। সে রুষ্ট চোখে খানিক সময় চেয়ে রইল, থেমে থেমে ধীরে গলায় বলল, নাথিং সিরিয়াস, আই এম থিঙ্কিং আই এম জাস্ট নিড আ ব্রেক, ইউ নো, আই নিড টাইম টু ফিগার আউট এভরিথিং। এন্ড্রিয়ানা সাদা মুখের চামড়ায় ব্যথার প্রলেপ পড়ল। হোয়াট আর ইউ ট্রাইং টু হাইড সামথিং ফ্রম মি? একজন সুপরিচিত ভদ্রলোকের উপস্থিতিতে তাদের কথোপকথনে বাদ পড়ল। এন্ড্রিয়ানাকে উপেক্ষা করার উপায় পেয়ে গেল আরশান। সত্যি বলতে কি, সকালের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে এন্ড্রিয়ানার চোখের দিকে তাকাতে তার অদ্ভুত এক সংকোচ বোধ হয়। মনে হয় যেন মেয়েটির নীল চোখ জোড়া অষ্টপ্রহর ভৎসনা করে কটাক্ষ করে যাচ্ছে, গঞ্জনা দিয়ে যাচ্ছে। আমার ভালোবাসাকে অগ্রাহ্য করে তো খুব গিয়েছিলে অন্য নারীর কাছে, এখন কি হলো? কি পেলে আমাকে অবহেলা করার বিনিময়ে? হয়তো সবটা আরশানের হীনমন্যতা, হয়তো সব নচ্ছার ভাবনার ছিটে ফোটাও মেয়েটার মনের মধ্যে নেই। তবুও আরশানের আজকাল কুণ্ঠা হয়, মনটা ছোট হয়ে থাকে। একবারই তো ভালোবেসেছিল। জীবনের 28টা বসন্ত কেটে যাওয়ার পর খুঁজে পেয়েছিল সেই বিশেষ মানুষকে, যার হাতে হাত রেখে একসাথে বৃদ্ধ হওয়ার পরিকল্পনা আঁটা যায়, স্বপ্ন দেখা যায়। বলতে সংকোচ হয়, তবুও একথা সত্য যে সকালকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ভেঙে গেছে। এসব স্বপ্ন ভাঙার গল্প তার কাউকে বলতে ইচ্ছে করে না, যেভাবে বলতে ইচ্ছে করেনি মাতৃহীন শৈশবের একাকিত্বের কথা। এমনকি নিজের জন্মদাতা পিতার বিশ্বাসঘাতকতার গল্পটাও নিজের মুখে কারোর সামনে আজ অবধি প্রকাশ করতে পারেনি। আর এখন সকাল যে তাকে ব্যবহৃত কাগজের মতো দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন এক জীবনে পা রাখতে যাচ্ছে, এই অপমানের গল্প, ব্যর্থ প্রেমের গল্প এন্ড্রিয়ানাকে বলবে কোন সাহসে? চাকরি ছেড়ে দেওয়ার দরখাস্ত দেওয়া সত্ত্বেও এ মাস পুরোটাই কাজ করতে হবে তাকে।
আগামী সপ্তাহে ফাহাদ আর নাবিলার রিসেপশন পার্টি আছে। 2 মাস আগে ঢাকায় সম্পূর্ণ হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। আরশান যায়নি, যেতে পারেনি। যে শহরে তার নবজীবনের ভিত্তিস্তর খোদাই হওয়ার কথা ছিল, সে শহর ঠিক বিয়ের আগের দিন সেই শহরে ঠিক বিয়ের আগের দিন হবু স্ত্রীর বাবা সম্পূর্ণ বিনা নোটিশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেই আকস্মিক মৃত্যুর দায়ভার অনেকাংশই সে এসে প্রতীত হয়েছিল। যে শহরে হারিয়েছে সে তার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা, সেই শহরে, হ্যাঁ ঠিক সেখানেই ছোট্ট ভাইয়ের বিয়ের বরযাত্রী হয়ে আনন্দযজ্ঞে সামিল হওয়ার মতো উদার আরশান হতে পারল না। এসব ঘটনা মনে পড়লে নিজেকে কপর্দক শূন্য নিকৃষ্ট জীব বলে মনে হয়। সকালকে পাবার জন্য একরকম পাগলই হতে গিয়েছিল। রোজ নানা ইঙ্গিতে নানাভাবে বলতে চাইতো সেই কথাটা, যে কথাটা হৃদয় নিংড়ে বেরিয়ে যেত অনায়াসে, কিন্তু ঠোঁটের কোণায় পৌঁছানোর আগেই কোনো এক আশ্চর্য অবিদিত কারণে বারংবার থেমে যেত। সকালকে যে সে ভীষণভাবে চায়, সেই ব্যাকুলতা, সেই টান প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ বুঝি নেই পৃথিবীর তাবৎ ডিকশনারিতে। বিশেষ করে যে মেয়েটির বাবা মারা গেছে কয়েকদিন আগে, সে মেয়ে পিতৃশোকে কাতর। সেই মেয়েকে নির্লজ্জের মতো বিয়ের প্রস্তাব দেওয়ার কৌশল তার জানা ছিল না। তবুও মুখ ফুটে বলেই ফেলল ফাহাদের বিয়ের মাসখানেক আগে। সকাল, আপনি আন্টির সাথে কথা বলেন। বারবার ছুটি ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব। এবার দেশে গেলে আপনাকে নিয়ে আসব। সকাল হাসে। বিয়ে তো নাবিলার হবে, আমার না। আরশান কিছুক্ষণ চুপ করে থাকে, শান্ত অথচ গম্ভীর গলায় ধীরে ধীরে বলে, আপনি তো জানেন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, এখনও চাই। সকাল কোনো জুৎসই প্রত্যুত্তর করল না। মিউমিউ স্বরে কী যেন একটা বলে লাইন কেটে দিল। পরদিন আরশান আবারও বেহায়ের মতো প্রসঙ্গটা তুলল। কথা বলেছেন আন্টির সাথে? সকালের কণ্ঠস্বর ভারী শোনালো। কথা বলার কিছু নেই আসলে। বুঝলাম না। মায়ের ধারণা আপনার সাথে বিয়ে হলে আবার কিছু অঘটন ঘটবে। হয় মা মারা যাবে, না হয় আমি মারা যাব, নইলে আমাদের মরা বাচ্চা হবে। কথাটি বৈদ্যুতিক তরঙ্গের মতো ঝিলিক কেটে গেল আরশানের মেরুদণ্ডে। বুকের রুক্ষ সূক্ষ্ম জমিনে চিরচির করে ফাটল ধরার আওয়াজ শুনতে পেল সে। ওদিকে সকাল অপ্রকৃতস্থের মতো হাসছে। হাসিতে হোঁচট খাওয়া কণ্ঠে বলছে, কি ভয়ঙ্কর রকমের বোকা আমার মা, তাই না? আরশান বাড়ি ফিরল রাত 9টায়। রহমান সাহেব প্যাটিওতে বসেছিলেন। আরশানের কালো রঙের টয়োটা কনভার্টিবল লনে এসে থামতেই মোশন সেন্স লাইট জ্বলে উঠল চারপাশ আলোকিত করে। আর চোখে পিতাকে লক্ষ্য করল সে। ঠান্ডা মাথায় গ্যারেজে গাড়ি রাখল। রহমান সাহেব চুপচাপ বসে থেকে পুত্রের অস্তিত্ব অনুভব করলেন। বাড়ির ভেতর থেকে গান বাজনার আওয়াজ ভেসে আসছে। নতুন বউ আসার পর থেকে বাড়ির পরিবেশ বেশ উৎফুল্ল থাকে। বউয়ের বাবা মা এসেছে বাংলাদেশ থেকে রিসেপশন পার্টিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে। সামনের সপ্তাহে অনুষ্ঠান। ফাহাদের মা ছেলের বৌভাতে জাঁকজমকের কোনো কমতি হতে দেবেন না। বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। অনিকের এখন সেমিস্টার ব্রেক। 2 দিন হলো এ বাড়িতে এসেছে সে। টিলির বান্ধবীরা নাচের প্র্যাকটিস করে রোজ। অনুষ্ঠানের আগ দিন পর্যন্ত চলবে এই অনুশীলন। নতুন বইয়ের সাথে টিলির বেশ খাতির হয়েছে। সারা দিন ফুসুর ফাসুর গল্প করে, শপিংয়ে যায়, রাত জেগে নানান রকমের গেম খেলে ওরা 4 জন, ফাহাদ, নাবিলা, টিলি আর অনিক। অফুরান আড্ডায় ঘর মুখর হয়ে থাকে। কদিন বাদে নিউ ইয়র্ক থেকে ফাহাদের মার আত্মীয় স্বজনরাও চলে আসবে ভার্জিনিয়ায়। এই ভরা সংসার ভালো লাগে না রহমান সাহেবের। স্ত্রী, পুত্র, কন্যা সুখে তিনি সুখী হতে চান, কিন্তু আরশানের অমানবিক নিঃসঙ্গতা তার ভেতরটাকে বিভৎস কীটের মতো কুড়ে কুড়ে খায়। ছেলেটা তাকে আজও ক্ষমা করেনি। কখনো সামনে এসে একদণ্ড দাঁড়ায় না, চোখে চোখ রাখে না, প্রশ্ন করলে জবাব দেয় না। বাড়ির অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্ক এখন মৃতপ্রায়। সারাক্ষণ বেসমেন্টের বন্ধ ঘরে একলা বসে থাকে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়।
আজকাল অফিসও নাকি কামাই দেয়। ছেলেটা তার চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি বাবা হয়েও কিছুই করতে পারলেন না। এক ভয়ঙ্কর অসহায়ত্ব তাকে দগ্ধ করে চলে দিবারাত্রি। ভেতর থেকে ইংরেজি গানের আওয়াজ ভেসে আসছে। ছেলেমেয়েরা হইচই করছে। বাইরে অক্টোবরের হিম স্নিগ্ধ রাত। আকাশে সবুজ ক্ষেতের মতো ফুটে আছে অজস্র নক্ষত্র। রহমান সাহেব একটা সিগারেট ধরালেন। ধূমপানের অভ্যাস বর্জন করেছিলেন অসুস্থতার খাতিরে। কদিন হলো পুরনো অভ্যাস ফিরে এসেছে। মৃত্যুর ঘণ্টা যখন বাজার আপনি বাজবে। সচেতনতায় মৃত্যুর প্রহর থমকে থাকে না। তার বন্ধু অর্থাৎ সকালের আব্বা বড়ই স্বাস্থ্য সচেতন ব্যক্তি ছিলেন। লাভ কি হলো? চলেই গেলেন অসময়, বড় বেশি অসময়, ভুল মুহূর্তে। সাদা আর বাদামি চামড়ার একদল তরুণ তরুণী হইচই করে বেরিয়ে এলো সদর দরজা ঠেলে। এদের কেউ গাড়ি নিয়ে এসেছে, কেউ এসেছে সাইকেল নিয়ে। হাস্যকোলাহল মাখা পরিবেশে হঠাৎ ভেসে এলো ভায়োলিনের করুণ সুর। ছেলেমেয়েরা সেকেন্ডের জন্য থমকে গেল। কে যেন বলল, হু ইজ প্লেয়িং ভায়োলিন? সো বিউটিফুল। মাই ব্রাদার, ইটস মাই ব্রাদার। গর্বিত টিলি উত্তর দিল। সকাল কথাটা তুলল ব্রেকফাস্টের টেবিলে। মা, নাবিলা টিকিট করে ফেলেছে। রুটি চিবোতে চিবোতে থমকে গেলেন মা। নাবিলা? কি হয়েছে নাবিলার? সকালের গলায় নির্বিকার ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো। নাবিলা তো ইউএসএ যাবার টিকিট করে ফেলেছে, তোমার আর আমার। ইউএসএ যাব কেন? নাবিলার বউ ভাত। মা কিছুক্ষণ আগুন চোখে তাকিয়ে রইল সকালের দিকে। তারপর ঘটল বিস্ফোরণ। ফাজলাম করার আর জায়গা পাও না? এমনভাবে বলছো যেন ঢাকা থেকে খুলনা যাবার বাসের টিকিট কেটেছে তোমার বান্ধবী। বউ ভাত খেতে যাবে আমেরিকা? কত শখ! সকাল এক গ্লাস পানি গিলে নিল ঢকঢক করে। তার চোখের দৃষ্টি অসংলগ্ন, চোয়ালের পেশি শক্ত। মায়ের দিকে তাকিয়ে সে দৃঢ়কণ্ঠে বলল, বেশ তো, তুমি যেতে না চাইলে যেও না, আমি যাব। কোথাও যাবে না তুমি। আমি জানি তুমি কেন এসব করছো। ওই ছেলেটা নিশ্চয়ই তোমার উপর জোর খাটাচ্ছে। উফ মা, সব কিছুতে আরশানকে দোষ দেওয়াটা তোমার স্বভাবে পরিণত হয়েছে। আমি যাব, কারণ এই একঘেয়ে জীবনে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে চলো কাছাকাছি কোথাও ঘুরে আসি। এত দূরে যেতে হবে কেন? নাবিলা চাইছে। নাবিলা চাইলেই হবে? নাবিলা কি তোমার অফিসের বস নাকি? সকাল হঠাৎ তীব্র আক্রোশে নাস্তার প্লেটটা ঠেলে দিল দূরে। বসা থেকে উঠে দাঁড়িয়ে অধৈর্য গলায় বলল, তোমার সব কিছুতে বাড়াবাড়ি। বাবা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা নরক হয়ে গেছে। তুমি শুধু নিজের কথা চিন্তা করো সব সময়, স্বার্থপর। বাবা এত কষ্ট করে তোমার ভিসাটা করেছিল কেন? আমার সাথে যাবে বলেই তো নাকি? রাগ ঝাড়তে ঝাড়তে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সকাল। মা ওর পিছু নিয়ে বললেন, আগামী মাসের 25 তারিখে তোর বিয়ে। হাতে আর মাত্র কয়েকদিন আছে। এরকম সময়ে মানুষের নিজের বিয়ের আয়োজন না করে বান্ধবীর বিয়ে খেতে যায়? সকালকে উন্মাদিনীর মতো দেখাচ্ছে। চোখ মুখে রাত জাগার ক্লান্তি, ঠোঁট শুকনো। বিছানায় ধপ করে বসে পড়ল সে। গোয়ারের মতো বলল, 1 সপ্তাহের জন্য যাব। নাবিলার বৌভাত খেয়ে চলে আসব। তানভীরের বাবা মা কি বলবে এসব শুনে? তোর কি মাথা ঠিক আছে? সকাল অবুঝ কিশোরীর মতো উপুর হয়ে বালিশে মুখ গুজে দিল। একটা বোবা কান্নায় বুক ফেটে যাচ্ছে তার। যন্ত্রণায় বিষাক্ত হয়ে উঠছে শরীরের শিরা উপশিরা। কালো চুল ছড়ানো পিঠ ফুলে উঠেছে কান্নার দমকে। অস্থির চিত্ত খ্যাপা কন্যার দিকে কিয়ৎক্ষণ বিস্ফোরিত চোখে চেয়ে থাকে মা। কাচুমাচু কণ্ঠে স্বগোক্তি করলেন, কি হলো হঠাৎ? কিছুই তো বুঝলাম না। সকাল কান্না ভেজা মুখে বালিশে থেকে মুখ তুলল। তুমি বুঝবে না মা, কোনো দিন বুঝবে না। মা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বোকা হয়ে। তারপর পায়ে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সকাল সেদিন অফিসে গেল না, দুপুরে ভাত খেল না, সারাক্ষণ পড়ে রইল বিছানায়। সন্ধ্যার দিকে মা গাল ফুলিয়ে বললেন, আচ্ছা যেতে দিতে পারি এক শর্তে। তুই কথা দে, ওই ছেলেটার সাথে কোনো যোগাযোগ করবি না, কথা বলবি না। সকাল জলভাসী চোখ নিয়ে মায়ের দিকে ফ্যাল করে চেয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ভাঙা স্বরে বলল,
কথা দিলাম। মা দেখলেন সকালের কান্না ভেজা লালচে গালের চামড়ার নিচে সোনালি রঙের দুটির আচমকা আস্ফলন। বুকটা কেঁপে উঠল সহসা। মেয়েকে কিছুতে একা ছাড়া যাবে না, তিনি সঙ্গে যাবেন। তানভীরের পরিবারের সাথে বিয়ের পাকা কথা হয়ে গেছে, এই কথার হেরফের হওয়া চলবে না। তিনি খুব একটা বুদ্ধিমতী নন, হওয়ার চেষ্টাও কখনো করেননি। সৎ, কর্মঠ ও বিশ্বস্ত স্বামীর সংসার করেই সুখী ছিলেন। বাইরের দুনিয়ার সাথে তার সম্পর্ক বরাবরই ক্ষীণ। স্বামীর জীবনদশায় নিজ হাতে বাজার পর্যন্ত করেননি কখনো, ব্যাংকে যাওয়ার প্রয়োজনও পড়েনি। আজ অবধি জানেন না এটিএম বুথ থেকে টাকা কিভাবে তুলতে হয়। সাংসারিক গণ্ডির ভেতরেই তার জীবন আবদ্ধ। তবে তিনি আধুনিক মনাও নন এমনটা বলা যাবে না। একমাত্র কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার প্রাণপণ চেষ্টা করেছেন। সফল যে হননি একেবারে তা নয়। বাবার মৃত্যুর পর সকালই সংসারের হাল ধরেছে। এই মেয়ে আরশানকে বিয়ে করে বিদেশ বিভুঁয়ে চলে গেলে তিনি একা একা বাঁচবেন কী করে? ভাই বোনেরা সবাই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও বাকি জীবন কাটানো সম্ভব না। তার স্বামী তাকে রাজরানীর সম্মান দিয়েছেন আজীবন। বুড়ো বয়সে সেই মানুষটার স্মৃতি জড়ানো ভিটা ছেড়ে মেয়ের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকবে, এ কথা ভাবতে গেলেও তার গায়ে কাটা দিয়ে ওঠে অপমানে। ডেকের রেলিংয়ের ওপাশে একটা লম্বা ছায়া এসে ভিড়ল। অন্ধকারে থামল আরশানের বেহালার সুর। কাল তোমার একটু সময় হবে ভাই? ফাহাদের প্রশ্ন। কেন জানতে চাইছো? ঘাট থেকে বেহালাটা নামিয়ে নিয়ে প্রশ্নের ওপর প্রশ্নের প্রলেপ আঁকে আরশান। ফিলাডেলফিয়া যাচ্ছি সবাই, তুমি সাথে গেলে মম ড্যাড খুব খুশি হবে। আরশান একটা দীর্ঘশ্বাস গোপন করলো। তোমার সাথে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ডিয়ার ড্যাডিকে খুব বেশিক্ষণ আমার চোখের সামনে সহ্য করা সম্ভব নয়। মমি ড্যাডিকে নিয়ে তোমরা ঘুরে আসো, আমি না হয় অন্য কোনো সময় যাব। ফাহাদ কাঠের সিঁড়ি ভেঙে ডেকের ওপর উঠে এলো। একটা ফুলহাতা সাদা সোয়েটার তার গায়ে। অন্ধকারে সাদা রঙটা চোখে পড়ছে খুব। রেলিংয়ে হেলান দিয়ে বড় ভাইয়ের মুখোমুখি দাঁড়ালো সে। তুমি কি ড্যাডকে কখনো ক্ষমা করবে না? আরশান উত্তর দিল না। অন্ধকার অন্তরিক্ষে হীরের টুকরোর মতো জ্বলতে থাকা অগণিত নক্ষত্রের দিকে চোখ ভিড়িয়ে নির্বিকার বসে রইল। ফাহাদ তরল গলায় বলল, ড্যাড আমাদের 3 ভাই বোনের মধ্যে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই? বিদ্রূপের হাসল আরশান। হ্যাঁ তাই। তুমি তো তাকে যথেষ্ট শাস্তি দিয়েছ, এবার কি মাফ করা যায় না ভাই? আরশান স্তব্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ড কাটল নিঃশব্দে। একসময় শীতল কণ্ঠে বলল, আমি তোমার ড্যাডকে সেদিনই ক্ষমা করতে পারবো যেদিন জানতে পারবো আমার মা তাকে ক্ষমা করে দিয়েছে। ফাহাদ ব্যথিত চোখে চাইল বড় ভাইয়ের তামাচ্ছন্ন প্রস্তুরীভূত মুখখানার দিকে। সেটা কি কখনো সম্ভব ভাই? এ জন্মে সম্ভব নয়। ফাহাদ তৎক্ষণাৎ কিছু বলল না, বিষণ্ণভাবে দাঁড়িয়ে রইল। আরশান বলল, তুমি দুশ্চিন্তা করো না, এখন তোমার এসব নিয়ে ভাবার সময় নয়। তুমি যাও, তুমি যা চাইবে, যেখানে যেতে বলবে আমি যাব। শুধু ওই ভদ্রলোকের ছায়া থেকে 100 হাত দূরে থাকতে চাই। ফাহাদ প্রত্যুত্তরে কিছু বলল না। আরশান আবার বলল, তোমার ড্যাডি কিন্তু এবার ইয়ারলি মেডিকেল চেক আপ করায়নি। আমি খোঁজ নিয়েছিলাম। এই বয়সে এমন অবহেলার কোনো সুফল বয়ে আনবে না। তুমি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিও। ফাহাদ হাসলো। এর থেকেই বোঝা যায় ইউ স্টিল কেয়ার অ্যাবাউট হিম। আই ডোন্ট কেয়ার অ্যানিমোর। ফাহাদ চুপ করে দাঁড়িয়ে রইল কিছু সময়, তারপর ধীর গলায় বলল, চলি তাহলে, এসো। ফাহাদের প্রস্থানের পর আরশান আরও কিছুক্ষণ বসে রইল অন্ধকারের ডুব দিয়ে। শরীর জুড়ে রাজ্যের অবসাদ। জীবনের প্রতি এতটা নিরাসক্ত আগে কখনো আসেনি।
সে বেঁচে ছিল নিজের জন্য, পৃথিবীর জন্য। প্রকৃতির সাথে আশ্চর্য এক মায়ার বুনেটে বাঁধা ছিল তার মন। নিছক প্রকৃতির সঙ্গেই ভরপুর আনন্দে টালমাটাল করে দিত ওকে। সেই সময় হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু বাহ্যিক খোলস। এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নেওয়ার মতো বিশেষ কিছুই নেই, শুধু পেন্টিংগুলো নিয়ে যাবে। এরিককে দিয়ে দেবে পেনসিলভেনিয়ার আমিষ গ্রামের এক ফার্মে। ঘরে কোনো ফার্নিচার নিজের টাকায় কেনা নয়, এগুলো এখানে থাকবে। কাপড় চোপড় যা আছে তা একটা বড় সুটকেসে এঁটে যাবে। বেহালাটা নিতে হবে। ঘরের ভেতর এসে হলুদ ল্যাম্পশেডের আলোয় নিজের আঁকা দেয়ালময় পেন্টিংগুলোর দিকে তাকিয়েছিল সে একদৃষ্টে। কখনো ভাবেনি বাবার জীবনদশায় এ বাড়ি ছেড়ে যেতে হবে। নিয়তি বড়ই আশ্চর্য জিনিস, কোত্থেকে কোথায় নিয়ে যায় মানুষকে। কি মনে করে যেন অনেক দিন বাদে ওয়ালেটে ভাঁজ করে রাখা মায়ের চিঠিটা হাতে নিল আরশান। চোখ রাখল গোটা গোটা অক্ষরে লেখা বাক্যগুলোর ওপর। আরশান, বাপধন আমার, কেমন আছো? তোমার বাবা বলল তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও না। শুনে কষ্ট পেয়েছি। তোমার কি নিজের মাকে একটাবার দেখতে ইচ্ছে করে না সোনা? আমার যে চোখ জ্বলে যায়, মন পুড়ে যায় তোমার জন্য। বুকটা সব সময় খালি খালি লাগে। তুমি আমাকে ঘৃণা করো কেন? আমি গ্রামের গরিব ঘরের মেয়ে বলে? বেশি দূর লেখাপড়া করতে পারিনি, এটা কি আমার একমাত্র দোষ? তোমার বাবা বোধ হয় এই দোষের কারণেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। গিয়ে তিনি ভালোই করেছেন। আমার মতন গেয়েও অশিক্ষিত মেয়ের পাশে তাকে সত্যিই মানায় না। আমাকে ছেড়ে যাবার জন্য ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার একমাত্র সন্তানকে কেন আমার বুক থেকে ছিনিয়ে নেওয়া হলো, এই প্রশ্নের জবাব আমি চাই। আমার আর কিচ্ছু নেই তুমি ছাড়া। তার তো স্ত্রী আছে, শুনেছি সন্তানও হয়েছে। আমি তো নিঃস্ব। তোমার সৎমা তোমাকে নিশ্চয়ই অনেক ভালোবাসে, এত বেশি ভালোবাসে যে আপন মায়ের অভাব ভুলিয়ে দিয়েছে। জানি তুমি ভালো আছো, ভালো থেকো, এটাই চাই। তবুও বাপধন আমার, যদি পারো একবার অন্তত সময় করে এই দুঃখিনী মাকে দেখে যেও। আমি বোধহয় বেশি দিন বাঁচব না। মৃত্যুর পূর্বে তোমাকে চোখ ভরে একবার দেখতে না পেলে পরপারে গিয়ে শান্তি পাবো না। তুমি আসো, দয়া করে আসো, এসে আমার প্রাণ জোড়াও। ইতি, তোমার মা। আরশান একটা প্রলম্বিত গভীর নিঃশ্বাস টেনে নিল, স্বগোক্তি করল, আমি আসবো মা, তুমি যেখানেই থাকো না কেন। আমি ঠিক একদিন তোমার কাছে যাব। আচ্ছা, এই মুহূর্তে যদি ব্লু রিজ মাউন্টেনের চূড়া থেকে এক লাফ দিয়ে মরে যাওয়া যায়, তবে কি মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে? মা কি ওপারে অপেক্ষা করছে তার জন্য? মৃত্যুর আগে পৃথিবীকে কিছু বলার আছে কি আরশানের? পৃথিবীকে কিছু বলার না থাকলেও সকালের কানে একটা কথা পৌঁছে দিতে খুব ইচ্ছে করছে। বাইরের আদিম অন্তরিক্ষের নিচে দাঁড়িয়ে বুক ফাটা চিৎকারে ভেঙে পড়ে বলতে ইচ্ছে করছে, আই হেট ইউ সকাল, আই হেট ইউ টু দ্য কোর। এই বক্তব্য কি আটলান্টিকের ফেনিল জলরাশি পার হয়ে হাজার হাজার মাইল অতিক্রম করে বাংলাদেশের হেমন্ত ছোঁয়া নীল আকাশের উষ্ণ সকালে মিরপুরের দোতলার বাড়ির বেডরুমের জানালায় আনমনে বসে থাকা সকাল শেহজাদির কর্ণকুহরে গিয়ে পৌঁছাবে? হঠাৎ মনে হলো, সকালকে সে যতটা ঘৃণা করে, বাবাকে যতটা ঘৃণা করে, তার চেয়েও দ্বিগুণ বেশি ঘৃণা করে নিজেকে। হৃৎপিঞ্জরের ভেতরের মহলে লুকিয়ে থাকা সত্তাকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতায় আজকাল তার সমস্ত সত্তাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিঃশেষ করে দিচ্ছে। প্রকৃতিও আর টানে না আগের মতো।
অথচ একটা সময় ছিল যখন যখন অরণ্যের গভীর বুকে নিভৃতে বিচরণ করে ছবি এঁকে পাহাড় বেয়ে আহত আহত হরিণ বা শেয়ালছানাকে পরম যত্নে বুকে তুলে নিয়ে যত্ন করার মাঝে তাড়িয়ে তাড়িয়ে বেঁচে থাকার স্বাদ অনুভব করত। সেসব দিন হারিয়ে গেছে। এখন বুক জোড়া শুধু তপ্ত দ্বন্দ্ব আর অপূর্ণতার গ্লানি। দুর্বিষহ এই পীড়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? শারীরিক কষ্ট কি মানসিক কষ্ট উপশমের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? ভাবনাটা মাথায় টোকা দিতেই আরশান দ্রুত পায়ে এগিয়ে গেল লিভিং রুমের ওয়াল ক্যাবিনেটের দিকে। আস্ত কাপা হাতে টুলবক্সটা নামিয়ে নিল, ঢাকনা খুলে হাত বাড়ালো লোহার হাতুড়ির দিকে। তারপর দিকবিদিক শূন্য হয়ে বাম হাতের 5 আঙ্গুলে ঘটাং করে বসিয়ে দিল এক ঘা। মাঝের দুটো আঙ্গুল থেতলে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল। কনকনে তীব্র ব্যথায় আঙুল বেয়ে উঠে এলো কবজিতে। তারপর ছড়িয়ে যেতে লাগলো বাহুর প্রতি শিরা উপশিরায়। আরশান যন্ত্রণায় কাতর হলো না, কোকিয়ে উঠল না। দম বন্ধ করে এক দৃষ্টে চেয়ে রইল আহত রক্তাক্ত বিক্ষিপ্ত হাতটার দিকে। হাতটা যেন তাকে কিছু একটা বলতে চাইছে, আমাকে কষ্ট দিয়ে লাভ নেই। মনটাও যেমন তোমার, শরীরটাও তোমার নিজের। ভারসাম্য টিকিয়ে রেখে দুটাকে বশে রাখার অবিরাম বিরতিহীন চেষ্টার অপর নামই জীবন। চোখের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। যন্ত্রণার ধারালো দাঁতের দংশনে বশ হয়ে গেল চিন্তাশক্তি। চেতনা বিলুপ্তির পথে রক্তমাখা হাতে টাওয়াল জড়িয়ে বিন্যস্ত হয়ে বাড়ির থেকে বেরিয়ে এলো। এক হাতে ড্রাইভ করে পৌঁছালো নিকটস্থ হসপিটালের ইমার্জেন্সি কেয়ারে। 25 ঘন্টার যাত্রাপথ এবার একটুও বিরক্ত উদ্বেগ করল না। টানা অনেকগুলো দিন শুধু বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এই এতটুকু অবধি ছিল তার জীবন। তাই একঘেয়ে গণ্ডি ছেড়ে বেরিয়ে আসার পর ভালো লাগছিল সকালের। মায়ের চোখে মুখে ভ্রমণের আনন্দ অল্প বিস্তর ছিটে লেগেছে। কেটে গেছে বিষণ্ণতা। সকালরা ভার্জিনিয়ায় এসে পৌঁছালো নাবিলার বৌভাতের ঠিক আগের রাতে। নেইবারহুডের বাড়িগুলোতে তখন হ্যালোইনের সাজ। কোনো উঠানে জ্বলছে হাড্ডিসার কঙ্কাল, কোথাও আবার মাকড়সার জাল, কোথাও সাদা আলখেল্লা পরা ভয়াল দর্শন প্রেতাত্মা কিংবা অভিশপ্ত ডাইনি। কেবল আরশানদের বাড়িটাই ভূতের উপদ্রব থেকে পরিপূর্ণ মুক্ত। এই ভবনে বইছে আনন্দের ধারা। পুরো বাসস্থান ঝলমল করছে নানান রঙের নানান ধরের বৈদ্যুতিক বাতিতে। স্প্রিং লাইট দিয়ে সাজানো হয়েছে লন। মঞ্চ তৈরির কাজ চলছে। হৈ হৈ রয় রয় আমেজে ডুবে গুনগুনিয়ে গান গাইছে যেন দোচালা ছাদের 2.5 তলা বাড়িটা। ফাহাদ গিয়েছিল ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকালদের পিক আপ করতে। নাবিলা 2 হাত ভর্তি কাঁচা মেহেদি। অনুষ্ঠানের আগের রাতে ঝামেলার শেষ নেই। ইচ্ছে থাকলেও বান্ধবীকে বরণ করে নিতে বিমানবন্দরে যাওয়ার তার পক্ষে সম্ভব হলো না। বাড়ির লোকেরা সবাই লনে নেমে এসেছিল। সকাল চাচা চাচিকে পা ছুঁয়ে সালাম করলো। টিলি ওকে জড়িয়ে ধরল শক্ত করে। আর নাবিলা তো বান্ধবীর সারা মুখে চুমুটুমুখে অস্থির। কে বলে পৃথিবীতে মায়া নেই? মানুষে দৃঢ়তা নেই? এই যে মানুষগুলো, এদের সাথে সকালের রক্তের সম্পর্ক নেই, বহু বছরের জানাশোনাও নেই, তবুও যেন কত আপন, কত কাছের। জন্মসূত্রের আত্মীয়দের মাঝেও তো এমন মায়া নেই আজকাল। সকালের চোখে কান্নার কুয়াশা নামছিল। স্নেহের উষ্ণ স্পর্শে কেটে যাচ্ছিল মনের জট। বছর দুয়েক আগে এই বাড়িতে প্রথম আসার দিনটা ছিল অন্যরকম। সকাল তখন অর্ধপরিচিত এক অতিথি মাত্র, চোখে পর্যটকের কৌতূহল। অথচ আজ কেন যেন মনে হচ্ছে অনেক দিন বাদে নিজের জায়গায় ফিরে এসেছে আপনজনের কাছে। বাড়ি ভর্তি অতিথি থাকা সত্ত্বেও সকাল আর তার মায়ের জন্য একটা আলাদা রুম বরাদ্দ করা হয়েছে। অতিথিদের সবাই এই সুবিধা পাচ্ছে না। অনেকে লিভিং রুমের ফ্লোরিং করে থাকবে,
অনিকসহ আরও 2 জন ছেলেকে আরশানের বেসমেন্টে পাঠানো হবে রাত্রি যাপনের জন্য। বসার ঘরে বাজনা বেজে চলছে, নাচের প্র্যাকটিস করছে টিলির বন্ধুরা। অনেক দিন পর এমন আমোদে পরিবেশ পেয়ে সকাল একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, তটস্থ হয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর পর থেকে আমোদ ফুর্তি তার জীবনে একরকম নিষিদ্ধ হয়ে উঠেছে। মায়ের মুখখানা বারবার পরখ করছিল সে। পুরো জার্নিতে তার একমাত্র মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল মা। মায়ের কষ্ট হলে, শরীর খারাপ হলে, মন খারাপ হলে ভ্রমণের আনন্দটা মাটি হয়ে যাবে। সকাল দেখছিল নাবিলাকে, আগের চাইতেও সুন্দর হয়েছে ও। একটা টিয়া রঙের সিল্ক জামদানি পরনে, 2 হাত ভর্তি নকশা তোলা মেহেদি, মুখে কোনো প্রসাধন নেই। সুখের ঝিকিমিকি আলপনা আশ মিটিয়ে সাজিয়ে দিয়েছে তার মুখে। নকল প্রসাধনীর কোনো প্রয়োজনই নেই। গোসল সেরে খাবার ঘরে এসে দেখা গেল ডাইনিং টেবিলে সবার একত্রে বসা সম্ভব হচ্ছে না। অনেকেই প্লেটে খাবার নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সকালকে ফাহাদের খালারা এর মাঝেই ঘিরে ধরেছে। নানামুখী প্রশ্ন বানে ক্রমাগত জর্জরিত করে তুলছে। বেচারির মুখ থেকে তটস্থ ভাবটা সরছে না। কোনো আলোচনায় মন বসছে না তার। একটা ঘোর কাজ করছে। এই যে বাড়ি ভর্তি এত অতিথির সমাগম, এত প্রয়োজন, এত আয়োজন, এত আড়ম্বর, এর মাঝে সেই মানুষটা কোথায়? কেউ কেন তাকে ডাকছে না? কেউ কেন তার কথা ভাবছে না? পাতাল ঘরে একলা বসে সেই মানুষটা কি করছে এখন? সকালের গলা দিয়ে খাবার নামল না। প্রাণান্তকর অস্বস্তিতে ঠেসে রইল ভেতরটা। কষ্টের আলপিন ফুটতে লাগলো মনে। আর ঠিক তখনই বুঝতে পারল, গভীরভাবে অনুধাবন করতে পারল সে, হাজার হাজার মাইল অতিক্রম করে স্বামীহারা বিষণ্ণ অসহায় মায়ের ওপর জোর খাটিয়ে বন্ধুর ধার করা পয়সায় প্লেনের টিকিট কেটে মার্কিন মুলুকে উড়ে আসার পেছনের মূল কারণ আসলে ওয়ালিমান অনুষ্ঠান নয়, হাওয়া বদলের আবশ্যকতাও নয়। এর কারণ শুধুমাত্র ওই মানুষটাকে এক নজর দেখতে পাওয়ার দুর্নিবার আকুলতা। কিন্তু সে কোথায়? নেই তো। নাবিলার মা বাবা সকালের মাকে পেয়ে খুব খুশি হয়েছেন। নাবিলা আর সকাল স্কুল জীবনের বন্ধু। তাদের বাবা মায়েদের মধ্যেও গুরুত্বপূর্ণ সুসম্পর্ক আছে। তাই খাবার টেবিলে আড্ডা শোবার ঘর পর্যন্ত গড়ালো। বাড়ির ছেলেমেয়েরা আজ অনেক রাত অবধি জাগবে। নাবিলা সকালকে নিজের ঘরে ডেকে নিয়ে এসেছে। আলমারি খুলে দেখাচ্ছে ওয়ালিমার পোশাক, গহনা, জুতো। খানিক দূরে বসে ফাহাদ, টিলি আর অনিক কথার ফুলঝুরি ওড়াচ্ছে। কী নিয়ে যেন খুব হাসাহাসি হচ্ছে ওদের মধ্যে। সকাল ঘুরে ঘুরে ঘরটা দেখছিল। আগে ফাহাদের এই রুমটায় আসবাব বলতে তেমন কিছুই ছিল না। এখন ঘরের সাজসজ্জা পাল্টে গেছে। রমণীর পরশে ঝকঝক করছে চারপাশ। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরের বাসিন্দাদের মনে ভালোবাসার বিচরণ রয়েছে। সকালকে মা একা ছাড়তে নারাজ। মিনিট 2-এর মধ্যেই তিনি নাবিলার ঘরে এসে উপস্থিত হলেন। বসে পড়লেন মেয়ের পাশে। তোর কি শরীর খারাপ লাগছে? সকালের শুকনো মুখের দিকে তাকিয়ে আচমকা প্রশ্নটা করল নাবিলা। শরীর খারাপ না, একটু টায়ার্ড লাগছে দোস্ত। জেট ল্যাগ খুব সম্ভবত। নাবিলা একটু নিভল। ওহ, আসলে এতটা পর তো জার্নি করে এসেছিস, টায়ার্ড তো লাগবেই। তুই বরং শুয়ে পড়। বান্ধবীর উৎসাহে ভাটা পড়ুক এমনটা চায় না সকাল। তড়িঘড়ি করে বলল, আরে না, শুব না এখন। রাত না জাগলে বিয়েবাড়ির মজা আছে নাকি? সেই সময় হঠাৎ উত্তরের খোলা জানালা দিয়ে এক থোকা বাতাসের সাথে ভেসে এলো বেহালার করুণ মরমী সুর। এসে বিঁধল সকালের বুকের মধ্যিখানে। মনের অনেক তলানিতে লুকিয়ে থাকা চুপি চুপি কান্নাটা বেরিয়ে এলো চোখের কার্নিশ বেয়ে। ঝপ করে বসা থেকে উঠে দাঁড়ালো সকাল। দৌড়ে গিয়ে নিজেকে আড়াল করলো গেস্ট রুমের দরজার ওপাশে। হাতের আঙ্গুল দুটো ভোগালো খুব। প্রথম 2 দিন জ্বর, হাতটায় অসহনীয় ব্যথা। মুখে রুচি নেই, সুস্বাদু কোনো খাবারও নেই ফ্রিজে।
অনলাইনে চাইনিজ অর্ডার করলো, সেটা মুখে তোলা গেল না। পেইন কিলার গিলে সারা দিন শুয়ে থাকলো মটকা মেরে। মস্তিষ্কে ঘুরপাক খেলো অদ্ভুত সব বিকার। বাড়ির লোক ওয়ালিমার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আরশানের খোঁজ নেওয়ার কথা কারোর মাথায় আসেনি। সবাই জানে এই ছেলে নিভৃতে থাকতে ভালোবাসে। খোঁজ খবর নিয়ে জ্বালাতন করার চাইতে ওই বান্দাকে একান্তে স্বেচ্ছায় নির্বাসনে থাকতে দেওয়াই উত্তম। তৃতীয় দিন জ্বর কাটল, কিন্তু দুর্বলতা কমল না। অফিস কামাই হয়েছে, কাজ জমে গেছে। জ্বর ছাড়ার পর ভেবেছিল কষ্ট হলেও রাত জেগে কাজ করবে। সে আশায় গুড়ে বালি। আর অনিক সহ আরও দুজন কাজিন ওর পাতালপুরিতে এলো রাত্রি যাপনের উদ্দেশ্যে। ওপরে নাকি স্পেস নেই। বাড়ি ভর্তি অতিথির আগমনে আরশানকে তিল পরিমাণও প্রফুল্ল করল না, বরং ক্ষুব্ধ, রুষ্ট ও অসন্তোষ করে তুলল। তবে মনের ভাব মনের মাঝেই প্রসন্ন রইল, প্রকাশ হলো না। আরশান ওদের জন্য বেডরুম ছেড়ে দিল, নিজে ঘুমোলো লিভিং রুমে ফ্লোরিং করে। ঠিক করলো আগামীকাল ফাহাদের আর নাবিলার ওয়ালিমার অনুষ্ঠান শেষে অন্য কোথাও চলে যাবে কদিনের জন্য, হয়তো কোনো হোটেলে কিংবা বন্ধুবান্ধবের বাসায়। এই 2 কামরার বেসমেন্টে আত্মীয় স্বজনের সাথে ঘেঁষাঘেঁষি করে রাত কাটানোর কোনো মানেই হয় না। ঘুম ভাঙল সকাল 7টায়। জ্বর নেই, হাতের ব্যথাটার অস্বস্তি এখনও আছে, তবে আগের চাইতে অনেকটা সহনীয়। সিলিংয়ে ধূপধাপ শব্দ হচ্ছে, দেয়াল কাঁপছে হালকা। বাড়ি ভর্তি লোকের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। আরশান পাশের ঘরে উকি দিয়ে দেখল অনেকরা নেই। কেউ একজন সিঁড়ি ঘরে সাথে লাগোয়া দরজাটা খুলল। মেলি কণ্ঠ ভেসে এলো ওপর থেকে, আরশান ভাইয়া? টিলির ডাকে ছোট্ট করে উত্তর দিল আরশান। উপরে এসো তো একবার। কেন? তিক্ত বিরক্ত শোনালো আরশানের কণ্ঠস্বর। কেন আবার? সবাই মিলে ব্রেকফাস্ট করব। ফাহাদের গলার আওয়াজ ভেসে এলো। ভাই তাড়াতাড়ি এসো, হারি আপ, সবাই তোমার জন্য ওয়েট করছে। আরশানের জ্বরে ভোগা শীর্ণ মুখে উৎপীড়নের ছায়া পড়ল। ছোট ভাই বোনের অনুরোধ পায়ে ঠেলে দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু উপরে যাওয়া মাত্রই এক গাদা আত্মীয় স্বজনের মুখোমুখি হতে হবে। ভাবতেই বিরক্তিতে কুকড়ে যাচ্ছে মন। দেখা হলেই ওরা যে কোনো উপায়ে বিয়ের প্রসঙ্গ টেনে আনবে। ইনিয়ে বিনিয়ে বলবে, বড় ভাইয়ের আগেই ছোট ভাই বিয়ে করে ফেললো, দুনিয়া পাল্টে যাচ্ছে, বড় বউয়ের দেখা পাচ্ছি কবে? আরশান অসন্তোষ চাপা দিয়ে গলায় স্বাভাবিক ভাব ফিরিয়ে আনার চেষ্টা করে বলল, আসছি। সকাল ম্লান মুখে ঘুরে বেড়াচ্ছিল এদিক সেদিক, বুকে অস্থিরতার নচ্ছার আলোড়ন। ফাহাদ জানিয়ে গেল মহাশয় নাকি উপরে আসতে রাজি হয়েছেন, কিন্তু আসবেন কখন? মাকে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে জেগে যাবেন। জাগার পর মুহূর্ত ব্যয় না করে উড়ে এসে জুড়ে বসবেন সকালকে পাহারা দেওয়ার এক অভীষ্ট গুরুতর কাজে। মায়ের সন্দিগ্ধ গোয়েন্দা চোখের সামনে আরশানকে এক নজর মন ভরে দেখার সুযোগও হবে না। ছেলেটা এত দেরি করছে কেন? কি মুশকিল! নিচতলা থেকে সিঁড়ি ভেঙে উপরতলায় আসতে এমন অজস্র ঘন্টার সময় লাগে? এই অপেক্ষা ক্রমই অসহ্য থেকে অসহ্যতর হয়ে উঠেছে। বাড়ি ভর্তি মানুষ, কিন্তু জাগতিক সব কোলাহলের সাথে তার কোনো বাস্তবিক যোগাযোগই নেই। সে কারো দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না। অন্যমনস্ক অবিন্যস্ত হাতে টেবিলে রাখা প্লেট গ্লাস অহেতুক নাড়াচাড়া করছে। বারংবার তাকাচ্ছে করিডোরের সাথে লাগোয়া বেসমেন্টে নামার দরজাটার দিকে। গা শিরশির করছে, হাত পা কাঁপছে, উত্তেজনায় কেমন বমি বমি ভাব হচ্ছে। কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছে না। অবশেষে এলো সে। ছাই রঙের টি শার্ট, কালো ট্রাউজার, এলোমেলো চুল, গালে কালচে ছোপওয়ালা টেবিল দাড়ি নিয়ে। চোখের ঘন সন্নিবিষ্ট পাপড়িতে এখনও ঘুমের রেশ জারানো। সকাল মুগ্ধ, মোহিত ও বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। বুকের ভেতর অনেকক্ষণ ধরে জমে থাকা দুশ্চিন্তার গ্যাজলা উঠে বিশ্রী এক অনুভূতিকে ফু দিয়ে উড়িয়ে দিল ভালো লাগার অলৌকিক এক জীবনকাঠি। একটা ময়ূর যেন পেখম তুলে নেচে উঠল মনে।
আনন্দম আনন্দম আনন্দম। কি সুন্দর, বেঁচে থাকাটাও বড় সুন্দর। আর সবচেয়ে বেশি সুন্দর ওই মানুষটা যাকে সে ভালোবাসে, নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসে। সিঁড়ি ভেঙে উঠে আসতে হরেক লোকের কণ্ঠস্বর ভেসে এলো আরশানের কানে। তীরের মতো ক্ষিপ্রতর গতিতে মুখে এসে বিদ্ধ হলো যেন 100 চোখের তারা। দুর্মোচ্চ বিরক্তি চেপে ধরল ঘাড়ে, ভ্রু কুঁচকে এলো, চোয়ালে লাগলো কঠোরতার ছোঁয়া। তার আজন্ম লালিত সমাজ বহির্ভূত নির্জনবাসী মনটা পালাই পালাই করে উঠতে লাগলো। কিন্তু পালানো গেল না। টিলি দৌড়ে এসে ওর হাত চেপে ধরল, টানতে টানতে নিয়ে গেল ড্রয়িং রুমে। সামনে পড়ে গেল ফাহাদের ছোট খালা। হাতে কি হয়েছে? তেমন কিছু না, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, অপ্রতিভভাবে উত্তর দিল আরশান। ছোট খালা করুণ স্বরে বলল, ইস, কত দিন পর দেখলাম, ভীষণ শুকিয়ে গেছো তুমি। ক্ষণকাল ক্ষেপণ হওয়ার আগেই একজোড়া করুণ দৃষ্টি ওর বিচলিত মুখখানার ওপর নিরূপিত হলো। ভিড়ের মাঝে কে যেন বলল, সত্যি একদম কাহিল হয়ে গেছে। আরশান কারো কথায় তেমন গ্রাহ্য করল না। থমথমে মুখে খাবার টেবিল সংলগ্ন একটা চেয়ার টেনে নিল। বাঙালিদের এই এক সমস্যা, দেখা হলেই চেহারা নিয়ে ভালো মন্দ মন্তব্য করা তাদের নৈতিক দায়িত্ব বলে মনে হয়। একজন মধ্যবয়স্ক সুগল ভুঁড়িওয়ালা ভদ্রলোক পাশের চেয়ারে এসে বসলেন। তুমি নাকি অনেক নামকরা আর্টিস্ট হয়ে গেছো, এক্সিবিশন করে বেড়াও, মাঝে মাঝে আমাদের ডাকতে পারো তো নাকি? আরশান লোকটাকে ঠিকঠাক চিনতে পারল না। আগে কোথাও দেখেছে বলে মনে পড়ছে না। তার মাথাটা আজকাল কুয়াশায় জমে থাকে, স্মৃতিশক্তি দুর্বল। সে লোকের দিকে তাকিয়ে ভদ্রতার হাসি হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ ভঙ্গি কেন যেন অধিকতর কঠিন হয়ে গেল। কোনো প্রত্যুত্তর না করে নিজের প্লেটে তুলে নিল একটা পরোটা। কাঁধে হাত রেখে একজন মহিলা বললেন, কী ব্যাপার, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে, এ কেমন কথা? বড়জনের বিয়ে কবে খাচ্ছি? আরশানের মন চাইল পোর্সেলিনের চকচকে প্লেটটা তুলে নিয়ে মহিলার মাথায় ভেঙে ফেলতে। মনের মতো কাজটা করতে পারল না বলেই হয়তো সে অত্যন্ত নিষ্ঠুরভাবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে পরোটা কুচি কুচি করে ছিঁড়তে লাগলো। চারপাশের অসহ্য কোলাহল মাথার মধ্যে ঝিঝি পোকার মতো ডাক সৃষ্টি করছে। অসহ্য রাগে চিরবির করছে শরীর, অথচ এত রেগে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। সে কি পাগল হয়ে যাচ্ছে? তার কি মানসিক হাসপাতালের দ্বারস্থ হওয়ার উচিত? কেন রক্তের মধ্যে অকারণে অষ্টপ্রহর শোয়াপোকা কামড় দেয়? কেন সব কিছু অসহ্য লাগে? কেন মনে হচ্ছে মুহূর্তে কাঠের ভারী চেয়ারটা দিয়ে পাশে বসা ভদ্রলোকের মাথা ফাটাতে পারলে গায়ের জ্বালা জুড়ত। উপস্থিত জনেরা এই খামখেয়ালি একরোখা যুবকটিকে সচেতন দৃষ্টিতে অবলোকন করছিল। ওর চোখ মুখে বিষাদের গাঢ় ছাপ থাকা সত্ত্বেও মুখখানা যেন দেবতার মতো সুন্দর। কিন্তু কোথাও কিছু একটা অসংলগ্নতা আছে। রূপগুণের বিস্তারে উপস্থিত সেই অসংলগ্নতা একটু আড়াল করতে পারছে না। আপনাকে চা দেব? মেয়েলি কণ্ঠ ভেসে এলো কানে। কণ্ঠটা বেশ পরিচিত, কিন্তু এই মুহূর্তে কণ্ঠের মালিককে চোখ মেলে দেখার কোনো কৌতূহল বোধ করল না নির্লিপ্ত আরশান। নত মুখে বলল, কফি। দ্বিতীয়বার গলার স্বরটা শ্রবণগোচর হওয়া মাত্রই বিস্ময়ে এক আবছা ঢেউ এসে লাগলো বুকে। চকিতে মুখ তুলল। মাত্র 1 হাত দূরে হলুদ জামা পরে যে মেয়েটা নত নয়নে দাঁড়িয়ে আছে, তার মুখের ওপর দৃষ্টি পড়তেই থমকে গেল হৃৎপিণ্ড। ঘড়ির কাঁটা চলতে গিয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। ক্ষীণ হয়ে এলো চারপাশের স্মিত কোলাহল। সে কি স্বপ্ন দেখছে, নাকি মাথাটা পুরোপুরি গেছে? চঞ্চল অস্থির দুটো চোখ নামিয়ে নিল নিচে, আবার তাকালো সচেতনভাবে। এবার গলায় আটকে গেল শুকনো খাবার। কাশির দমকে কেঁপে উঠল শরীর। সকাল তটস্থভাবে পানির গ্লাস এগিয়ে দিল। কাপা স্বরে হাত থেকে তুলে নিল গ্লাসটা।
আসান কাপা হাতে তুলে নিল গ্লাসটা, ঢকঢক করে পানি ঢাললো গলায়, উঠে দাঁড়ালো বসা থেকে। বাচ্চ জ্ঞান রহিত বুদ্ধি প্রতিবন্ধীর মতো হনহনিয়ে হেঁটে এলো বাইরে। সদর দরজা ঠেলে প্যাটিওতে আবির্ভূত হয়ে বড় বড় একটা শ্বাস টেনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। বুকটা অসম্ভব কাঁপছে। কাশি তখনও থামেনি। চোখ লাল, ধনুকের মতো বাঁকা দুটি ভ্রুতে বিস্ময় বিমূঢ়তার স্পষ্ট কুঞ্জন। ফাহাদ বেরিয়ে এলো। সারপ্রাইজ কেমন ছিল ভাই? আসান থমধরা চোখে তাকালো ফাহাদের দিকে। বিবশ অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে ভেতরটা। এটা স্বপ্নও নাকি বাস্তব, এই নিয়ে তার মনের মধ্যে এখনও সংশয় আছে। ফ্যাকাশে গলায় বলল, কখন এসেছে? লাস্ট নাইট। ফাহাদের ঠোঁটে দুষ্টু হাসি ঝিলিক দিচ্ছিল। আমরা তো নিয়ে এলাম দেশে, এবার এখানে বেঁধে রাখার দায়িত্বটা কিন্তু তোমার। আসান প্রত্যুত্তর করল না। একটা লাল আভাস পড়ল উদ্বিগ্ন মুখে। সকাল বেরিয়ে এলো হাতে মগ নিয়ে। আসানের দিকে, আপনার কফি। বিস্ময় বিহ্বল আসান কিছুক্ষণ নড়তে পারল না, বলতে পারল না, চোখ মেলে চাইতে পারল না। কয়েক সেকেন্ড নিভৃত কেটে যাওয়ার পর সে হাত বাড়িয়ে মগটা তুলে নিল। দম বন্ধ বুক নিয়ে আলগোছে তাকালো সকালের ওই চন্দন রঙের স্নিগ্ধ কপাল ললাটে। চোখে চোখ পড়ল। কত দিন পর হঠাৎ ডাক ছুটে এলো, দোস্ত, আন্টি তোকে খুঁজছে সেই কখন থেকে, তাড়াতাড়ি আয়। নাবিলার কথা কর্ণগোচর হওয়া মাত্রই সচকিত সকাল শিকারির তাড়া খাওয়া হরিণীর মতো ছুট দিল ভেতরের বাড়িতে। চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়ল আসান। মুখ তুলে চাইল খোলা আসমানের দিকে। বহু দিন ধরে অন্ধত্বে ডুবে থাকা নিষ্প্রভ চোখের তারায় যেন আচমকাই ঠিকরে পড়ল সকালবেলার অনুময় দিব্য আলোর ছটা। হিমঘেরা শায়িত মৃত হৃদয়ের বিকীর্ণ হলো প্রাণের স্ফুটন। নাকে এসে ধাক্কা খেলো ফুলের সুগন্ধি। হুঁশিয়াল রোদ্দুরে চোখ রাখা মাত্রই ওর মনে পড়ল এখন অক্টোবর। গাছে গাছে রংবাহারির আলপনা। পথঘাট বাড়ির উঠান থেকে শুরু করে যত দূর দেখা যায় শুধু হাওয়া আর রোশনাই তোলা উরুক পাতার মিছিল। লনে হইচই করে কাজ করছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন। প্যাটিওতে দাঁড়িয়ে বাবা আর ফাহাদ কথা বলছে। ছাইরঙা কাঠবিড়ালি ছুটছে এদিক ওদিক। লনের ধারের জংলা ঝোপে পলাকা বাতাস সোনালি আলোয় ভেসে হেসে হেসে দোল খাচ্ছে ভার্জিনিয়া ব্লুবেল। আসান কফির মগে চুমুক দিল। অক্টোবরের এমন সর্বত্রব্যাপী সোনাবরণ আলো ছড়ানো ঝুমঝুম সকালে হলুদ জামা পরা মোমের পুতুলের মতো সুন্দর সকালকে এক নজর দেখতে পাওয়ার জন্য ওর বেঁচে থাকতে ইচ্ছে করে জনম জনম ধরে। কফি শেষ করে আসান ফিরে এলো বাড়ির ভেতর। লিভিং রুমের কাউচে বসলো। সকাল নেই এখানটায়। আশ্চর্য এই যে কিয়ৎক্ষণ আগেও এই জনসমাবেশ থেকে সে মনে প্রাণে নিষ্কৃতি চাইছিল। অবান্তর যুক্তিহীন বিরক্তিতে ছেয়েছিল মন প্রাণ। এখন তার চোখে মুখে বিরক্তির লেশ মাত্র নেই, রাগ ক্রোধের চিহ্ন নেই। একটা হতভম্ব ভাব ছড়িয়ে আছে মুখের আনাচে কানাচে। যে মানুষগুলোকে একটু আগে অসহ্য বোধ হচ্ছিল তাদের এখন দিব্যি সহ্য করা যাচ্ছে। কেউ প্রশ্ন করলে রাগ হচ্ছে না, বরং মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে বসে থাকা মানুষজনের অহেতুক প্রশ্নের জবাব দিয়ে যাওয়াটা অতটা কঠিন কাজ নয়। তার মন বলছে সকাল এদিকে আবার আসবে, যে কোনো মুহূর্তে আসবে। একটু সংকোচ বোধ হচ্ছে এই ভেবে যে পরিস্থিতিতে লোকজন হয়তো তার অভ্যন্তরীণ পরিবর্তনটা টের পেয়ে মনে মনে বিদ্রূপের হাসি হাসছে। কয়েক হাত দূরে মাদার দাঁড়িয়ে আছেন। আসানের চোখে চোখ পড়তেই তিনি এগিয়ে এলেন। নাস্তা করেছো বাবা? আসান হ্যাঁ সূচক মাথা নাড়ল। রহমান সাহেব স্ত্রীর পাশে এসে দাঁড়ালেন। পুত্রের আহত হাতের দিকে চেয়ে ব্যগ্র কণ্ঠে বললেন, তোমার হাতে কি হয়েছে? আসান পিতার চোখে চাইল না। মাথা নিচু করে এমনভাবে হাতের ঘড়িটা দেখল যেন তার কানে কোনো প্রশ্নই ঢোকেনি। দ্বিতীয়বার ছুটে এলো কথাটা,
বসা থেকে ওঠার আগে আরশান দুটো শব্দ উচ্চারণ করলো ক্ষীণ কণ্ঠে। কিছু হয়নি। সকালের মা ডাইনিংয়ে ঢুকতেই চোখাচোখি হলো আরশানের সাথে। আর গোলগাল ফর্সা বোকা বোকা মুখখানা চকিতে কঠোর হয়ে উঠল, কুটিল হয়ে উঠল চোখের দৃষ্টি। আরশান অপ্রতিভভাবে সালাম দিল। তিনি সালামের উত্তর না দিয়ে হনহনিয়ে নাস্তার টেবিলের দিকে এগিয়ে গেলেন। আরশান টেবিলের পাশে ছিল, বিনীতভাবে একটি চেয়ার এগিয়ে দিল। সকালের মা এই সেবাটুকু গ্রহণ করলেন না, কঠোরভাবে অগ্রাহ্য করলেন। আরশানের এগিয়ে দেওয়া চেয়ারে না বসে নিজ উদ্যোগে অন্য একটি চেয়ার টেনে নিয়ে বসলেন। আরশানের মুখে অপমানের ছাপ পড়ল। তার আত্মসম্মানবোধ সর্বদাই জাগ্রত। এই ভদ্রমহিলা সকালের মা না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে কড়া কথা শুনিয়ে দিত। ইচ্ছে যে হচ্ছিল না তাও নয়, কিন্তু ইচ্ছের মুখে কুলুপ এঁটে মেঘাচ্ছন্ন মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। একটা সময় নিঃশব্দে হেঁটে সরে এলো জায়গাটা থেকে। তার মনটা বড়ই সংকুচিত হয়ে আছে। নিজেকে নিকৃষ্ট ও হীন জীব বলে মনে হচ্ছে, ভিক্ষুক মনে হচ্ছে। কি দরকার ছিল মহিলার সাথে সত্যপ্রবৃত হয়ে কথা বলতে যাবার? সে কি ভেবেছিল উনি তাকে মাথায় তুলে নাচবেন, জামাই আদর করবেন? ওরা কেন এসেছে এখানে? ফাহাদ নাবিলার ওয়ালিমায় যোগ দেওয়ার জন্য, নাকি আরশানকে আবার নতুন উদ্যমে অপমান করার জন্য?